আসসালামু আলাইকুম। স্বাগত ঢাকা কলেজের অনলাইন ভূগোল ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আশা করি। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের ক্লাস নেব। তার আগে তোমরা সবাই জয়েন করেছো? নাবিল রোল নম্বর 80, 79 তাজবীর, 58 সাগর। নাবিল তো সবসময় আগে আগে জয়েন করো, আজকে নিশ্চয়ই জয়েন করে ফেলেছো। এছাড়া যারা রেগুলার তাড়াতাড়ি জয়েন করো, যেমন রোল 38 আরিফুল, 42 মহিবুল, তারপরে 95 66 32 37 23 36 সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, আমরা আজকে ক্লাস নিব কি? আজকে যথারীতি আমাদের দ্বিতীয় অধ্যায় ক্লাসটা শুরু করব এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু আজকে আমাদের শেষ টপিকটা, ক্লাসের শেষ টপিক আজকে হবে। তো আমরা দ্বিতীয় অধ্যায়টার নাম তো আমরা জানি সবাই, তাই না? কি বলো তো? হ্যাঁ, গুড। পৃথিবীর গঠন। পৃথিবীর গঠনের আজকে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা এই অধ্যায়ে আমাদের কিন্তু শেষ টপিক। আর তোমরা এর আগে পৃথিবীর গঠন সম্পর্কে পড়েছো, জানো যে পৃথিবীর গঠন পৃথিবী কত ধরনের, পৃথিবীর ভূমিরূপ কেমন, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এর অভ্যন্তরীণ উপাদানগুলো কি কি, আমরা এগুলো সব জেনে আসছি। এবং আজকে আমরা যে এই গত কয়েকটা ক্লাসে পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই ভূমিরূপগুলো বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে আছে কি না সেগুলো আমরা একটু দেখবো আজকের ক্লাসে। হ্যাঁ, তো তার আগে আজকের ক্লাসটা পরিচালনা করছি আমি, নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাস থেকে আমরা যেটা জানবো, ক্লাস শেষ হলে আমরা যা জানবো, আগেই বলেছি বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। টোটাল বাংলাদেশের এই ভূপ্রকৃতিটা কী রূপ এবং এটা কতভাবে বিভক্ত, সেগুলো কোন জায়গায় কী ধরনের ভূমিরূপ আছে সেটা টোটাল আমরা আজকে আলোচনা করব। তো একটা দেখো স্ক্রিনে একটা কি দেখা যাচ্ছে, এটা কি কোন দেশের মানচিত্র বলতে পারো? এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তাই না? এই মানচিত্রে আমরা কি দেখছি? মানচিত্রের নিচে একটা সূচিপত্র আছে, একটা বক্স আকারে, সেখানে কতগুলো কালার আছে, তাই না? কালারগুলোর পাশে লেখা আছে কোনটা কি দেখানো হয়েছে। মানচিত্রে কতগুলো কালার দেওয়া এবং কালারগুলো দিয়ে বিভিন্ন জায়গায় কালারগুলো দিয়ে দেখানো হয়েছে যে কোনটা কি অঞ্চল, কি দেখানো, কি কি জিনিস সেগুলো দেখানো হয়েছে। তোমরা বাংলাদেশের মানচিত্র আঁকাতে পারো? হ্যাঁ, অনেকেই হয়তো পারো না, বা ধরে নিলাম কেউ পারো না। ইনশাল্লাহ আমরা এটা আস্তে আস্তে করা শিখে ফেলবো এবং বাসায়ও কিন্তু আমরা নিজেরাও করতে পারি, প্র্যাকটিস করতে পারি। যেহেতু আমরা ভূগোলের ছাত্র, আমাদের কিন্তু বাংলাদেশের মানচিত্রটা শিখতে হবে। শুধু জিওগ্রাফির স্টুডেন্ট বলে কথা না, একজন বাংলাদেশি হিসাবে তো আমার নিজের দেশের চেহারাটা কেমন সেটা তো আমাদের জানাটা আসলেই উচিত, আমাদের বর্ডারটা দেখা উচিত, বা আমাদের দেশটা মানচিত্রটাও অঙ্কন করা আসলেই উচিত। হ্যাঁ, এখানে দেখো আমরা মানচিত্রে একটা জিনিস লক্ষ্য করবা, যেহেতু ভূগোলের স্টুডেন্ট তোমাদের কিছু বেসিক জিনিস জানা লাগে। সেটা দেখো যে বাংলাদেশের মানচিত্রের মাঝ বরাবর একটা স্টার চিহ্ন আছে, এটা দিয়ে দেখানো হয়েছে, তার উপরে এন লেখা। এটা দিয়ে কি দেখানো হয়েছে? নর্থ লাইন। একটা মানচিত্রের উত্তর দিকটা নির্দেশ করা লাগে এবং এই উত্তর দিক জানা থাকলে তার দক্ষিণ পূর্ব পশ্চিম জানা যায়। হ্যাঁ, সাধারণত উত্তরের অপোজিট, একবার নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, ডান পাশটা হচ্ছে পশ্চিম, পূর্ব, আর বাম পাশটা হচ্ছে পশ্চিম। তো যাই হোক, আমরা এগুলো আস্তে আস্তে শিখব। তো আজকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতিটা দেখব এবং ভূপ্রকৃতির বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব। ভূপ্রকৃতিটা কি? ভূপ্রকৃতিটা হচ্ছে যে কোনো দেশের ক্ষেত্রে, সেটা বাংলাদেশ বলো, যে কোনো দেশের জন্যই ভূপ্রকৃতি কিন্তু একটা দেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, তারপরে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, এগুলোর উপরে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে। হ্যাঁ, কোনো একটা দেশের স্পেশালি কৃষিক্ষেত্রে কিন্তু ভূপ্রকৃতির একটা ভূমিকা রয়েছে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় এবং বৃহত্তম এবং অন্যতম কি বদ্বীপ, তাই না? এই দেশটার 20% এলাকা, টোটাল এরিয়ার 20% এরিয়া ছাড়া বাকি 80% এলাকা কিন্তু সমতল সমভূমি। আর এই যে 20%, এই 20%-এর মধ্যে কিছু পাহাড় আছে, কিছু প্লাইস্টোসিন যুগের সোপান আছে, উঁচু ভূমি আছে, আর কিছু জলাশয় আছে, এগুলো। আর বাকি কিন্তু পুরাটাই হচ্ছে নদী বিধৌত প্লাবন সমভূমি দ্বারা গঠিত। বাংলাদেশের
পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে কিছু উঁচু ভূমি আছে এবং উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে কিছু পাহাড়ি অঞ্চল আছে। আর বাকিগুলো হচ্ছে বাংলাদেশের এই যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র বিভিন্ন নদ নদীগুলো বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে এবং এই নদীগুলো দ্বারা প্রতি বছর বিভিন্ন রকম পলল দ্বারা এই প্লাবন সমভূমিটা গঠিত হয়েছে। এবং নদীগুলো, বাংলাদেশের নদীগুলো বেশিরভাগই উত্তর দিক থেকে, যেগুলো দক্ষিণ দিকে, যেহেতু বাংলাদেশের স্বাভাবিক ঢাল হচ্ছে দক্ষিণমুখী, যার কারণে উত্তর দিক থেকে সব নদীগুলো দক্ষিণ দিকে বাহিত হয় এবং সেগুলো সর্বশেষ বঙ্গোপসাগরে যে পতিত হয়। বাংলাদেশের সমভূমির ক্ষেত্রে বা বাংলাদেশের ভূপ্রকৃতির ক্ষেত্রে এই নদীগুলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা আসি যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং সেটাকে ভাগ করে আমরা আজকের আলোচনায় যাব। বাংলাদেশের ভূমির গঠন এবং বাংলাদেশের ভূমির অবস্থার উপর ভিত্তি করে বাংলাদেশের ভূপ্রকৃতিকে মোটামুটিভাবে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে কি, হলুদ চিহ্নিত জায়গায় আমি লিখেছি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। কি আমি আবার বলি, বাংলাদেশের ভূমির অবস্থা ও গঠন অনুসারে বাংলাদেশের সমগ্র ভূপ্রকৃতিটাকে, ভূমিরূপটাকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, টারশিয়ারি, তারপরে হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই তিনটা মেজর ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই তিনটা ভাগকে আজকে একটা একটা করে আলাদাভাবে আলোচনা করব কি কি। হ্যাঁ, প্রথমে চলে আসি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। টারশিয়ারি, এটা যুগের নাম বলা হয়েছে, তাই না? টারশিয়ারি যুগে সম্ভবত হিমালয় পর্বত যখন উত্থিত হয়, সেটা আজ থেকে প্রায় 70 মিলিয়ন বছর আগে এই হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে। এই পাহাড়গুলো আসামের লুসাই ও মায়ানমারের আরাকান জাতীয়, মানে আরাকান সমগোত্রীয় বলে ধারণা করে। এবং বাংলাদেশে এই পাহাড়গুলো আছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে এবং আর আছে হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। এই পাহাড়গুলো, এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো দেখা যায়। এই টারশিয়ারি যুগের পাহাড়কে মানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমি আগে যেহেতু বলেছি উত্তর পূর্বাঞ্চলে পাহাড় দেখা যায়, তো সেই হিসাবে টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুটা ভাগে ভাগ করেছে আবার। সেটা কি কি, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। তোমরা আমার মানে স্ক্রিনের চিত্র দেখো। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোথায় দেখানো হয়েছে? বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা, সেই জায়গাগুলোতে হচ্ছে বাংলাদেশের এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো অবস্থিত। আর উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো আছে যে সিলেটের উত্তর পূর্ব দিকে এই পাহাড়গুলো রয়েছে। আমরা এগুলো ডিটেলস আলোচনা করব একটার পর একটা। এখন তোমরা চিত্রে একটু দেখে নাও। এগুলো কিন্তু বাসায় একটু দেখো, প্র্যাকটিস করো, তাহলে মানে নিজেদের বুঝতেও অনেক সময় মানে সুবিধা হয়। আচ্ছা, আমরা তারপরে চলে যাই যে দক্ষিণ পূর্বাঞ্চলের, প্রথমে আসি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো কোথায় অবস্থিত? আমরা চিত্র দেখে কিন্তু বলতে পারছি, তাই না? বুঝতে পারছি যে আসলে এগুলো কোথায় কোথায় আছে। যদি অবস্থান দেখি, এগুলোর আঞ্চলিক অবস্থান দেখি, কোথায় আছে? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে হচ্ছে এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো অবস্থিত। এর উচ্চতা, গড় উচ্চতা হচ্ছে, পাহাড়গুলোর গড় উচ্চতা 600 মিটার। তবে পশ্চিম দিক থেকে পাহাড়গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাহাড়গুলোর উচ্চতা ক্রমশই বেশি, মানে বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়ার উচ্চতা হচ্ছে 1231 মিটার, যেটাকে বলা হয় তাজিং ডং। এটা লোকালি মানে স্থানীয় ভাষায় এটাকে আবার বিজয় নামেও ডাকা হয়ে থাকে। আর দ্বিতীয় বৃহত্তম যে পর্বতের চূড়া, সেটা হচ্ছে কেওক্রাডং, যেটার উচ্চতা হচ্ছে 1230 মিটার। এরপরে আসি এই অঞ্চলের প্রধান নদ নদীগুলো কি কি হতে পারে, কি কি আছে। এখানে পাহাড়ের মাঝে মাঝে বহু সংকীর্ণ উপত্যকা রয়েছে। এই উপত্যকা দিয়ে পার্বত্য মানে নদীগুলা সাধারণত পাহাড়সমূহ বরাবর প্রবাহিত হয়, তারপরে মাঝে এগুলো আবার মোড় ঘুরে বঙ্গোপসাগরের দিকে মানে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। এখানের উল্লেখযোগ্য যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, নাফ, কাশালং। এগুলো হচ্ছে প্রধান প্রধান নদী দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের।
এখানে কৃষিকাজ কি হয়? এই অঞ্চলটা যেহেতু পাহাড়ি এলাকা, এখানে কৃষিকাজ করে সাধারণত স্থানীয় অধিবাসী যারা থাকে, বিভিন্ন উপজাতিরা আছে এবং মানে বাঙালিরাও আছে। তারা প্রধানত, যেহেতু এখানকার ভূপ্রকৃতিটা বন্ধুর, অর্থাৎ পাহাড় উঁচু নিচু, এখানে ঝুম পদ্ধতিতে মানে ঝুম চাষের মাধ্যমে কৃষিকাজ করে থাকে। তোমরা ঝুম চাষটা সম্পর্কে আমার মনে হয় অনেকে জানো, তারপর যারা জানো না তারা শোনো যে নর্মালি সমভূমিতে যেমন কৃষিকাজ করা হয় একেবারে ট্রাক্টর দিয়ে বা গরুর লাঙ্গল এগুলো দিয়ে, সেটা এই ঝুম পদ্ধতিতে করা সম্ভব না। সেখানে করা হয় যে পাহাড়ের মানে গায়ে কিছু জায়গা জঙ্গল পরিষ্কার করে অল্প পরিসর জায়গায় তারা হয়তো নিড়ানি কোদাল এগুলো দিয়ে মাটি খনন করে সেখানে স্বল্প পরিসরে কৃষিকাজ করে থাকে। তো এইখানে এই পদ্ধতিতে কৃষিকাজ করে তারা যেসব ফসলগুলো সাধারণত এখানে প্রধান উৎপাদন হয় তার মধ্যে রাবার, তুলা, ধান, চা, আনারস। পাহাড়ি এলাকার মূলত এগুলোর মৃত্তিকাও কিন্তু এই ফসলগুলো উৎপাদনকেই সাপোর্ট করে থাকে। আচ্ছা, আর এখানে এরপরে দেখি কি কি উদ্ভিদ পাওয়া যায়। এখানে প্রধান উদ্ভিদগুলো হচ্ছে গর্জন, সেগুন, চাপালিশ, তেলসুর, জারুল, বাঁশ, বেত, চম্পা, এগুলো হচ্ছে অন্যতম প্রধান উদ্ভিদ। বাংলাদেশের মোট আয়তনের 1/10 বনভূমি হচ্ছে এই অঞ্চলে অবস্থিত। এরপরে দেখি যে খনিজ, এই অঞ্চলে প্রধান যে খনিজগুলো পাওয়া যায় এটা হচ্ছে তোমার লামা ও বান্দরবন এলাকায় এইখানে লিগনাইট জাতীয় কয়লা এবং চুনাপাথর রয়েছে। আর তাছাড়া সেমুতাঙ্গে প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়। শিল্প প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হচ্ছে এখানে মূলত বাঁশ সম্পদের উপর ভিত্তি করে কর্ণফুলী কাগজের কল এবং রেয়ন মিলটা এই অঞ্চলে গড়ে উঠেছে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায় তাই এই অঞ্চলে এই শিল্পটা গড়ে ওঠে। এটা গেল আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এরপরে আমরা আসি টারশিয়ারি যুগের আরেকটা অংশ, সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অবস্থান কোথায় দেখি আমরা? এটা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় ছোট বড় কিছু বিচ্ছিন্নভাবে কিছু পাহাড় আছে। এই পাহাড়গুলোকে নিয়ে মূলত এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ তৈরি হয়েছে। এটার গড় উচ্চতা হচ্ছে 60 থেকে 90 মিটার। সাধারণত এটা এভারেজ উচ্চতা। তবে হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে উত্তর পূর্ব দিকের পাহাড়গুলোর উচ্চতা কোনো কোনো ক্ষেত্রে 244 মিটার পর্যন্ত হয়ে থাকে। এখানের উদ্ভিদগুলো কি? এখানে প্রচুর পরিমাণে বাঁশ এবং বেত পাওয়া যায়। আর কৃষিজ পণ্য, যেহেতু আমরা সবসময় জানি সিলেট অঞ্চলে প্রচুর চা বাগান আছে, তাই না? তো এখানে চাটা হলো মেইন, প্রচুর পরিমাণে চা পাওয়া যায় কারণ ওইখানকার মাটি এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ওইখানকার ভূমির যে ঢাল, এই ঢালটা হচ্ছে চা উৎপাদনের জন্য খুব উপযোগী, যার কারণে কৃষিজ পণ্য হিসাবে চাটা মানে এটা অর্থকরী পণ্য হিসাবে এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয়ে থাকে। খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, চুনাপাথর, কয়লা। প্রাকৃতিক গ্যাস যেখানে থাকে সেখানে খনিজ তেলটাও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো বাংলাদেশের আমরা এতক্ষণ টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো, এই পাহাড়সমূহ সম্পর্কে আমরা জানলাম। আমরা জেনেছি টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে প্রধানত দুটা ভাগে ভাগ করা হয়। কি কি? দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, সেগুলো আমরা দক্ষিণ পূর্বাঞ্চল নাম শুনলেই বুঝতে পারছি যে এটা আমাদের বাংলাদেশের দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে, দক্ষিণের পূর্ব দিকে, সেগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো। আরেকটা অংশ আমরা পড়লাম উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এখানে আমরা এগুলোর টোটাল বৈশিষ্ট্যটা জেনেছি, এগুলো কোথায় অবস্থিত, এর উচ্চতা কত, এখানে কি মানে এখানকার ফ্লোরা ফোনা কি কি পাওয়া যায় এগুলো সম্পর্কে এবং খনিজ সম্পদ সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, এখন আমরা চলে যাব যে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ। এটা আমরা আমাদের যে ভূপ্রকৃতি ক্লাসিফিকেশনে আমরা বলেছিলি যে বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? ভূপ্রকৃতিকে একটা হচ্ছে টারশিয়ারি যুগে, একটা হচ্ছে প্লাইস্টোসিন যুগ, আর একটা সাম্প্রতিককালের প্লাবনসমূহ। এখন আমরা এই প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ বলবো। প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ মূলত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু বরেন্দ্র উঁচু ভূমি, তারপরে মধ্য অঞ্চলের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই পাহাড় অঞ্চলগুলো নিয়ে মূলত প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ গঠিত। এইটা প্রায় 1/2 মিলিয়ন বছর আগে বরফ যুগে এই
প্লাইস্টোসিন যুগের সৃষ্টি হয়, এই সোপানগুলোর সৃষ্টি হয়। তো এটাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনটা প্রধান ভাগে ভাগ করেছি। আমরা এই তিনটা ভাগকে এখন আলাদা আলাদাভাবে করব। প্রথমে আসি বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমির অবস্থানটা কোথায়? বরেন্দ্রভূমি কোথায় কোথায় আছে? বরেন্দ্রভূমি মূলত নওগাঁ, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর এবং দিনাজপুরের অংশবিশেষ নিয়ে, মানে দিনাজপুর জেলার কিছু অংশবিশেষ নিয়ে এই বরেন্দ্রভূমির অবস্থান। এখানের আয়তন হচ্ছে, মানে এই অঞ্চলের বরেন্দ্রভূমির আয়তন হচ্ছে ৭,৩৮৭ বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাপিডিয়ার সূত্র অনুসারে। হ্যাঁ, আর হচ্ছে উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৪৫ মিটার। এই অঞ্চলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে, যে কোনো উচ্চতায় আমি আগে বলেছি আমরা সমুদ্রপৃষ্ঠটাকে বেস লেভেল ধরেই আমরা সাধারণত উচ্চতা বলি। আর এখানে নদ নদীর মধ্যে রয়েছে, তার এই নদ নদীগুলো পশ্চিমে মহানন্দা নদী আছে এবং পূর্বে করতোয়া নদী আছে। এখানকার মৃত্তিকার রং মূলত হলুদ এবং লালচে হলুদ হয়ে থাকে। এখানে প্রধান যে কৃষিজ পণ্যগুলো পাওয়া যায়, বরেন্দ্রভূমিটা মূলত কৃষিকাজের জন্য বেশ উপযোগী। তবে এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। এছাড়াও পাট, ভুট্টা, পান এইসব কৃষিজ পণ্য কিন্তু এখানে উৎপাদন হয়ে থাকে। তোমরা চিত্রে দেখো যে বরেন্দ্রভূমিটা বাংলাদেশে একটা পার্পল কালার দিয়ে, উত্তর পশ্চিমের পার্পল কালার দিয়ে দেখানো হয়েছে ব্যারেন ল্যান্ড, আর নিচে একটা ফটোগ্রাফি দেওয়া হয়েছে, মানে জাস্ট ছবি দেখানো হয়েছে। তো এটা গেল বরেন্দ্রভূমি প্লাইস্টোসিন যুগের। আমরা পরের ইয়েটা দেখি, মধুপুর ও ভাওয়ালের গড়। এর অবস্থানটা হচ্ছে কোথায়? ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা। ময়মনসিংহ এবং টাঙ্গাইল নিয়ে হচ্ছে মধুপুর গড়, আর গাজীপুর ও ঢাকা নিয়ে হচ্ছে ভাওয়ালের গড়। এর আয়তন হচ্ছে ৩,৯৮৭ বর্গ কিলোমিটার। সমুদ্র সমতল থেকে এর উচ্চতা হচ্ছে নর্মালি 9 থেকে 18.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এখানে উল্লেখযোগ্য যে নদ নদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোহরী, বানার, সুতিয়া, বংশী, তুরাগ, লৌহজং, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য নদী। এখানের মাটি হচ্ছে লাল এবং কঙ্করময়। তোমরা এই মধুপুর, ভাওয়ালের গড়ে, শালবন, মানে এই অঞ্চলগুলোতে তোমরা অনেক পিকনিকে গিয়েছো, ঘুরেছো, তোমরা ওইখানে জানো যে মাটিগুলো একটু লাল প্রকৃতির হয় এবং বড় বড় শাল গাছগুলো দেখা যায়। আচ্ছা, এখানে কৃষিজ পণ্যের মধ্যে সাধারণত যে ফসলগুলো হয়ে থাকে, কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল হয় লাল মৃত্তিকায়, পেয়ারা, আনারস এবং নানা রকমের শাকসবজিও এই অঞ্চলে উৎপাদন হয়ে থাকে। এরপরে আমরা দেখি যে লালমাই পাহাড়। লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত লালমাই পাহাড়। এটা মূলত টারশিয়ারি যুগের কোনো পাহাড়ের অংশবিশেষ নয়, এটা হচ্ছে ফল্টের একটা রস্ট উপত্যকা থেকে বলা যেতে পারে। তো এই অঞ্চলের আয়তন হচ্ছে প্রায় 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা হচ্ছে 6 থেকে 50 মিটার পর্যন্ত। এখানকার মৃত্তিকা নর্মালি লাল রঙের হয়, কিছু কঙ্কর থাকে, মানে পাথর মিশ্রিত থাকে, সাথে বালু থাকে, যার কারণে এখানের কৃষিকাজ, মানে এই অঞ্চলের কৃষিকাজের জন্য মাটিটা অত বেশি উপযোগী না। তারপরে যেসব কৃষিজ পণ্যগুলো উৎপন্ন হয়ে থাকে এখানে, সেগুলো হচ্ছে আলু, তরমুজ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য, কারণ এই মৃত্তিকাতে কিন্তু, এই বালু মিশ্রিত মৃত্তিকায় কিন্তু এই ধরনের ফসলগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এটা গেল আমাদের হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ। আমরা পড়েছি প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ কয়টা? 3টা ভাগে পড়েছি, তাই না? একটা পড়েছি বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। এখন আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির তৃতীয় অংশ, যেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি সম্পর্কে আমরা আলোচনা করব। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি মানে বাংলাদেশের আসলে টোটাল, আমরা তো আগেই বলেছি 80% এরিয়াই হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশের উপর দিয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, এই নদী এবং তার শাখা নদী, উপনদী, এরকম অসংখ্য প্রায় 257 নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এটা যেহেতু এই প্রতি বছর এই নদীগুলো প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে
পলি নিয়ে আসছে এবং এই পলি জমে আস্তে আস্তে এই প্লাবন সমভূমিটা সৃষ্টি হয়েছে। এটার প্রায় আজ থেকে 10 থেকে 50,000 বছর আগে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমিটার সৃষ্টি হয়। তো এই প্লাবন সমভূমিটাকে আমরা মোটামুটি 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি ব্যাখ্যা করার সুবিধার্থে। সেগুলো হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি, সিলেটের অববাহিকা, তারপরে আছে ত্রিপুরা বা কুমিল্লার আরেকটা নাম হচ্ছে ত্রিপুরার সমভূমি, বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমির আবার 3টা অংশ আছে। বদ্বীপটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, প্রোতজ বদ্বীপ এবং 6 নম্বর হচ্ছে চট্টগ্রাম উপকূলীয় সমভূমি। আমরা এই যে পুরা 6টা ভাগকে কোন জেলা কোন অংশগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আমরা এখন দেখব। প্রথমেই তোমরা চিত্রটা দেখো, এখানে একটা বাংলাদেশের মানচিত্রে কিন্তু আমি টোটাল সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সহ আমাদের যে ভূপ্রকৃতির মানচিত্রটা এটা কিন্তু এখানে এই চিত্রগুলোর মধ্যে দেখানো হয়েছে। তারপরে আমি চলে যাই পাদদেশীয় পলল সমভূমি। এগুলো কোন জায়গায় কোথায় কোনটা অবস্থিত। পাদদেশীয় পলল সমভূমির অবস্থান যদি দেখি, এটি দেশের উত্তর পশ্চিমে অবস্থিত বৃহত্তর রংপুর দিনাজপুর জেলার তোমার অধিকাংশ স্থান জুড়েই এই সমভূমি বিস্তৃত। হিমালয় পর্বত থেকে বিভিন্ন রকম যে পললগুলা বা বিভিন্ন ধরনের মৃত্তিকাগুলো নিয়েই মূলত এই অঞ্চলটা গঠিত হয়। তোমরা চিত্রে দেখো যে তিস্তা ফ্যান মানে হলুদ রং দিয়ে দেখানো হয়েছে, এটাই মূলত হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। এর গড় উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 30 মিটার। এখানে যে উল্লেখযোগ্য নদী আছে সেগুলো হচ্ছে তিস্তা, আত্রাই এবং করতোয়া। এই নদীগুলো দ্বারাই এই অঞ্চলটা প্লাবিত হয় এবং এখানে কৃষিজ পণ্যের মধ্যে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এই অঞ্চলে। এছাড়াও পাট, ইক্ষু, তামাক এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কৃষিজ পণ্য যেগুলো এই অঞ্চলে বেশ ভালো উৎপাদন হয়ে থাকে। তারপরে আমরা চলে যাই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এবং প্লাবন সমভূমি। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি এটাই মূলত হচ্ছে বাংলাদেশের মূল প্লাবন সমভূমি। এই নদীগুলো দ্বারাই কিন্তু এই সমগ্র বাংলাদেশের বেশিরভাগ অংশই প্লাবিত হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি হয়েছে। যেমন বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা এবং রাজশাহী অঞ্চলের কিছু অংশবিশেষ নিয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে। বর্ষার সময় প্রতি বছর বর্ষার সময় কিন্তু এই অঞ্চলগুলো প্লাবিত হয়। এই অঞ্চলগুলো একে তো নদী দ্বারা প্রবাহিত হয়, তাছাড়া যখন গ্রীষ্মকালে মানে বর্ষার এই সিজনগুলোতে পাহাড়ি হিমালয় পর্বতের যে বরফগুলো গলে সে বরফগুলো পানিও এ সময় আসে। এছাড়া এই সিজনে জুন জুলাই থেকে প্রায় অক্টোবর নভেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম থাকে, বৃষ্টি হয় প্রচুর। এই বৃষ্টির কারণেও কিন্তু ওই বরফগুলো পানির সাথে বৃষ্টির পানিগুলো কিন্তু অ্যাড হয়, যার কারণে দেখা যায় যে নদীগুলো তার ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি হয়ে যায়, সে পানিগুলো সে বহন করতে পারে না। তখন দুকুল বেয়ে তার আশেপাশে এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। প্লাবিত হয়ে যাওয়ার কারণে এগুলোর সাথে তো সবসময় নদী যখন প্রবাহিত হয় সাথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মাটি, পলি, কাদা, কঙ্কর এগুলো কিন্তু বহন করে নিয়ে আসছে। এই বহন করে আনার কারণে যখন বন্যার পানি চলে যায়, বাংলাদেশে কিন্তু প্রতি বছর রেগুলার একটা বন্যা হয় এই অঞ্চলে। এই জায়গাটায় এখানে তোমার এটা বন্যা বলা যায় না, এটাকে বর্ষা বলে সাধারণত গ্রাম অঞ্চলে। তো এই পানিটা যখন সরে যায় তখন কিন্তু কোনো জায়গায় অনেক দিন পানি জমে থাকলে দেখবে পানি চলে গেলে ওই জায়গায় একটা মাটির স্তর জমা থাকে। আমরা যারা যখন মানুষজন চলাচল করে শহর অঞ্চলে সেগুলো মানে সেই পলিগুলো চলে যায়, কিন্তু নদীর তীরে বা আশেপাশে ওখানে মানুষের চলাচল খুব কম থাকার কারণে মূলত কি হয় যে পলিগুলো কালক্রমে বছরের পর বছর এভাবে জমতে জমতে কিন্তু এই সমভূমিটার সৃষ্টি হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে ভূমিরূপগুলো বা দেখা যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক বাঁধ, পশ্চাৎ ঢাল, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, অগভীর কিছু জলাভূমির চর এই সমভূমির কিন্তু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আগেই বলেছি এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে মানে প্লাবন সমভূমি বলতে যেটাকে বোঝায় সেটা এই অঞ্চলটাই। এখানে তোমরা চিত্রে দেখো যে আকাশি রং দিয়ে দেখানো চারিপাশটা মানে যমুনা নদী,
পদ্মা নদী, এদিকে মেঘনা নদী, এগুলো চারপাশেগুলো হচ্ছে মানে এটা আরও বিস্তৃত অঞ্চল জুড়েই হচ্ছে এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি। এখানে প্রধান নদী বলা যায় যে আমরা নাম শুনেই বুঝতে পারি যে এটার প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র হচ্ছে এর প্রধান নদী। আর এর সাথে যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো এই অঞ্চলের মানে এই সমভূমির অন্তর্ভুক্ত। এরপরে চলে আসি যে সিলেটের অববাহিকা। সিলেটের অববাহিকা এটা কোথায় অবস্থিত, এই অঞ্চলটা কোন জায়গায় অবস্থিত? এটা হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা, এছাড়া কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলার পূর্বাংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলে বড় কয়েকটি হাওর আছে, যেগুলো হচ্ছে যেমন ছাতকের দেখার, জগন্নাথপুরের নলোয়ার, তারপরে হচ্ছে ফেঞ্চুগঞ্জের হাকালুকি, এগুলো হচ্ছে হাইল, এগুলো হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ কিছু হাওর যেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো এর উচ্চতা, এই অঞ্চলটার উচ্চতা প্রায় 3 মিটার। তারপরে দেখি যে ত্রিপুরার বা কুমিল্লার সমভূমি। কুমিল্লার সমভূমিটা হচ্ছে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ স্থান নিয়ে, এছাড়া লক্ষ্মীপুর, ফেনী, হবিগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে এই সমভূমিটা গঠিত। এর উচ্চতা হচ্ছে 3.6 থেকে 6 মিটার পর্যন্ত এবং এর আয়তন হচ্ছে 7,404 বর্গ কিলোমিটার। এখানে কৃষিজ পণ্যের মধ্যে উল্লেখযোগ্য যে পণ্যগুলো উৎপাদন হয়ে থাকে সেগুলো হচ্ছে ধান এবং পাট, আর এছাড়া অন্যান্য টুকটাক মানে সবজিও বা ফসল, আদার্স ফসলগুলো এই অঞ্চলে উৎপন্ন হয়ে থাকে। এরপরে আসি বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমিটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সমভূমিকে সাধারণত বদ্বীপ বলা হয়ে থাকে। এই বদ্বীপ অঞ্চলটি মূলত পদ্মা এবং এর শাখা নদীগুলো দ্বারাই বিধৌত হয়ে থাকে। এই সমভূমি অঞ্চলগুলোকে আবার 3টা ভাগে ভাগ করেছে: সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ আর হচ্ছে স্রোতজ বদ্বীপ। সক্রিয় যেটা এখনো আছে, মৃতপ্রায় প্রায় নাই, নদীগুলো মরে যাওয়ার কারণে এটা মৃতপ্রায় হয়েছে। আর স্রোতজ হচ্ছে যেগুলো হলো সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়। আমরা এগুলো দেখব এখন কি কি। এখানে একটা চিত্র দেখো, দুইটা চিত্র আছে। একটা ডান পাশে যে চিত্রটা, এটা হচ্ছে একটা এরিয়াল ফটোগ্রাফি, মানে বদ্বীপটা আসলে দেখতে কেমন দেখা যায়। আমরা তো বদ্বীপ ছবিতে আঁকাই, কিন্তু এই নর্মালি বদ্বীপটা ডেল্টার মতো দেখতে, যার কারণে এটাকে বদ্বীপ বলা হয়। আর বাম পাশে যে চিত্রটা, সেটা বাংলাদেশের কোন জায়গাগুলোতে যে সবুজ এবং মানে লাইট গ্রিন এবং ডিপ গ্রিন, এই দুইটা জায়গা দিয়ে দেখানো হচ্ছে যে অ্যাক্টিভ এবং হচ্ছে মৃতপ্রায় আর হলো টাইডাল মানে স্রোতজ ডেল্টা অঞ্চলগুলোকে চিত্রে দেখানো হয়েছে। আমরা এখন প্রথমেই সক্রিয় বা অ্যাক্টিভ যে ডেল্টা সেটা কোথায় অবস্থিত এবং কি এটা আমরা জানি। এই চিত্রটাও খেয়াল করো, এখানেও অ্যাক্টিভ ডেল্টা অরেঞ্জ রং দিয়ে দেখানো হয়েছে মানচিত্রে। এটার অবস্থান হচ্ছে পূর্বে মেঘনা নদীর মোহনা থেকে পশ্চিমে গড়াই মধুমতি পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত। বদ্বীপ সমভূমির পূর্বাংশকে সক্রিয় বদ্বীপ বলা হয়ে থাকে। এর পূর্বাংশীয় অঞ্চল প্রতি বছর বর্ষাকালে প্লাবিত হয়। এর অন্তর্ভুক্ত জেলাগুলো হচ্ছে বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর জেলা হচ্ছে এই অ্যাক্টিভ বদ্বীপের অন্তর্ভুক্ত। এখানে যে কৃষিজ পণ্যগুলো হয়, এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়, তার মধ্যে ধান, পাট, আখ এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে হয়। আর এছাড়া এখানে অনেকগুলো বিল এবং হাওর আছে যেখানে প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাক্টিভ ডেল্টার কথা বললাম। এবার আসি মৃতপ্রায় বদ্বীপ। এগুলো হচ্ছে কোথায়? এখানে দেখানো হয়েছে যে হলুদ রঙের মানচিত্রে হলুদ রঙের জায়গাটা দিয়ে মৃতপ্রায় বদ্বীপ দেখানো হয়েছে। এটা হচ্ছে গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশে মৃতপ্রায় বদ্বীপ বলা হয়। এটা বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের অধিকাংশ নদী ভরাট হয়ে এটা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, যার কারণে শুষ্ক ঋতুতে নদীগুলো প্রায় শুকিয়ে যায়। আর বর্ষাকালে এইসব নদীর পানি প্রবাহের পরিমাণ কিছুটা বাড়ে, তবে খুব বেশি হয় না, যার কারণে এখানে এটাকে মৃতপ্রায় বদ্বীপ বলা হয়ে থাকে।
তারপরে দেখি যে স্রোতজ সমভূমি। স্রোতজ সমভূমিটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কি, এখানে মানচিত্রে তোমরা যদি দেখো যেটা ডিপ ব্রাউন রং দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের সমভূমির যেটা দক্ষিণ ভাগের যে অংশে বঙ্গোপসাগরের জোয়ার ভাটা সবচেয়ে বেশি এখানে পরিলক্ষিত হয়, সেই অংশটাকে মূলত স্রোতজ সমভূমি বলা হয়ে থাকে। এই অঞ্চলে ছোট বড় অনেকগুলো নদী নালা রয়েছে, এরা অসংখ্য শাখা প্রশাখা এবং খাড়িতে বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই সমভূমি অঞ্চলের অধিকাংশ অঞ্চল জুড়েই কিন্তু ম্যানগ্রোভ অর্থাৎ গড়ান বৃক্ষের বনভূমি রয়েছে। এই বনভূমিকে আমরা সুন্দরবন নামে মানে পরিচিত, বা সুন্দরবন নামে এই বনভূমিটা সুপ্রসিদ্ধ বিশ্বব্যাপী। এই অঞ্চলে নদীতে প্লাবন খুব কম হয়, নদীর প্লাবন ধারা খুব কম হয়, কিন্তু এখানে জোয়ার ভাটা রেগুলার হয়, যেহেতু একেবারে সাগরের কিনারা ঘেঁষে, যার কারণে এখানে জোয়ার ভাটা অনেক বেশি হয়। এগুলো হচ্ছে আমাদের ডেল্টা সমভূমি। ডেল্টা সমভূমি কিন্তু আমরা পড়েছি কি, তিনটা ভাগ করেছি তাই না? একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ, আর একটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, আর একটা পড়লাম কি স্রোতজ সমভূমি, স্রোতজ বদ্বীপ আর কি। তো এটা গেল। এখন আমরা লাস্ট ওয়ান, প্লাবন সাম্প্রতিককালের সমভূমির সর্বশেষ অংশটা কি সেটা দেখব। সেটা হচ্ছে চট্টগ্রাম উপকূলীয় সমভূমি। এটার অবস্থান কোথায়? এই সমভূমি হচ্ছে ফেনী নদী থেকে কক্সবাজারের দক্ষিণ প্রান্ত পর্যন্ত এটা বিস্তৃত। এর প্রশস্ততা হচ্ছে এটার গড়ে 9.6 কিলোমিটার, এবং কর্ণফুলী নদীর মোহনায় এই সমভূমি 25 কিলোমিটারের মতো প্রশস্ত। এবং নদ নদী আছে এখানে, উল্লেখযোগ্য যে নদ নদীগুলো সেগুলো হচ্ছে কর্ণফুলী, সাঙ্গু, মাতামহরী, বাঁশখালী, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য নদ নদী। আর এটা প্রসিদ্ধ কেন, এটা আমরা সবাই জানি এখানে প্রসিদ্ধ কেন। আমরা প্রায় সময়, এই যে এখন সিজন আসছে, আমরা ঘুরতে যাব, এখানে কেন যাব? মানে পতেঙ্গা, কক্সবাজার এবং টেকনাফের একটা বিশাল সমুদ্র সৈকত আছে, যেটা বিশ্বব্যাপী, এটা শুধু আমাদের দেশের জন্য না, বিশ্বব্যাপী এই সমুদ্র সৈকতটা খুব মানে সবার কাছে পরিচিত এবং সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে অর্থনৈতিক গুরুত্ব যদি এই অঞ্চলে বলি, এটার অনেক ইকোনমিক ভ্যালু আছে আমাদের দেশের প্রেক্ষাপটে তো অবশ্যই। এটা হচ্ছে এখানে থেকে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে লবণ, এই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে লবণ প্রস্তুত করা হয়। তাছাড়া আশেপাশে কিছু অঞ্চলে তো কৃষিকাজ কিছু করা হয়, তবে পর্যটন শিল্পের মাধ্যমে এই অঞ্চলের বেশ অর্থনৈতিকভাবে বেশ গুরুত্ব বহন করে এই অঞ্চলটি। তো এই গেল আমাদের ক্লাসিফিকেশন বাংলাদেশের ফিজিওগ্রাফির বৈশিষ্ট্যগুলো। আমরা এখন যদি বলি যে এতক্ষণ পড়েছি, এটা অনেক কঠিন, একটা জটিল মনে হচ্ছে তাই না? প্রথম এরকম এত কিছু মনে রাখা, মানে কোথায় টারশিয়ারি যুগের পাহাড়, কোথায় প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, কোথায় এত সমভূমি, এটা আসলে মানে আপাত দৃষ্টিতে প্রথম ক্লাসে একটু কঠিন মনে হলেও কয়েকবার যদি তোমরা প্রথমত একটা চিত্র নিয়ে বসতে হবে, একটা ম্যাপ নিয়ে, বাংলাদেশের ম্যাপ যেখানে ফিজিওগ্রাফিকটা, টোটাল বাংলাদেশের ফিজিওগ্রাফিটা দেখানো হয়েছে। প্রথমেই ওই মানচিত্র দেখে দেখে আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় পাহাড় আছে, কোন জায়গায় উঁচু ভূমি আছে। আর পাহাড় আর উঁচু ভূমিটা আলাদা করলে সমগ্র বাংলাদেশটাই হচ্ছে প্লাবন সমভূমি। প্লাবন সমভূমিটাকে এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নামে ভাগ করে আলোচনার জন্য করা হয়েছে। কোনোটা যেহেতু একটা বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের দৈর্ঘ্যের একটা দেশ, এদেশের একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো জায়গাটাই তো যেহেতু প্লাবন সমভূমি, কিছু অংশ ছাড়া বাকি এই যে এক একটা জায়গায় এক একভাবে প্লাবনগুলো সমভূমিগুলো সৃষ্টি হয়েছে, সেইগুলোর ক্যাটাগরির উপর ভিত্তি করে মূলত এই যে সমভূমিগুলোর আলাদাভাবে ভাগ করা হয়েছে। যাই হোক, তোমরা বাসায় যদি আরও কিছু পড়ো, কিছু এবং কয়েকবার, এবং সে সাথে বাংলাদেশের মানচিত্রটা দেখবা, সে সাথে একটু প্র্যাকটিস করবা, ফ্রি হ্যান্ডে একটু প্র্যাকটিস করবা। প্রথমে স্কেচ করবা, মানে ছাপ দিয়ে করবা, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করে দেবা। তারপর দেখবে একসময় হয়ে যাবে, কারণ বাংলাদেশের মানচিত্র তো আঁকাতেই হবে। জিওগ্রাফির ছাত্র হিসাবে তো অবশ্যই এটা খুব, মানে যে কোনো নোটের ক্ষেত্রে বা যে কোনো সময় আমরা প্রশ্নের উত্তরে বোঝানোর জন্য কিন্তু বাংলাদেশের মানচিত্রটা অবশ্যই দিব। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।